বন্ধুরা নমস্কার, যতন খুলুম খান। ত্রিপুরায় ডিলিমিটেশন কমিশন আসবে, বিধানসভার সীমানা নির্ধারণ হবে, পুনর্নির্ধারণ হবে, বিধানসভার আসন সংখ্যা পরিবর্তিত হবে এবং যে সংরক্ষণ রয়েছে এসসি এসটি, এই সংরক্ষণেরও হিসাবে কিছু হেরফের হবে। হেরফের বলতে এখানে পরিবর্তন হবে। এই ঘটনাগুলো হবে, এই ঘটনাগুলোর সঙ্গে সারা ত্রিপুরার মানুষের স্বার্থ অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত। ত্রিপুরার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ডিলিমিটেশন কমিশন যখন আসে তখন তারা স্বাধীনভাবে আপনার এই কাজটা করে। যদি এই কাজটা করার সময় তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কথা বলে, সাংবাদিকদের সঙ্গে কথা বলে, তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে, সব অংশের মানুষের সঙ্গে কথা বলে, সবার মতামত নেয়, কিন্তু লাস্টে তারা যে মতামত দেয়, মতামত না এটা ঠিক, তারা অর্ডার দেয়, আদেশ দেয়। তাদের আদেশটা কিন্তু ফাইনাল। অনেকে হয়তো ডিলিমিটেশন কমিশন সম্বন্ধে হয়তো স্পষ্ট ধারণা রাখেন না। ডিলিমিটেশন কমিশন যে আদেশ দেয় সে আদেশ কিন্তু পরিবর্তন করা যায় না, তার মধ্যে কোনো সংশোধনী আনা যায় না। সেটা বিধানসভাতে এবং লোকসভাতে পেশ করলেও সেখানে বিধায়কদের পক্ষে তাতে কোনো পরিবর্তন আনা সম্ভব না, তাতে কিছু তারা করতে পারে না। আবার এই ডিলিমিটেশন কমিশনের যে অর্ডার, সেই অর্ডারটাকে কোনো আদালতেও চ্যালেঞ্জ করা যায় না। হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক, কোথাও চ্যালেঞ্জ করা যায় না। অর্থাৎ তাদের আদেশটাই ফাইনাল আদেশ। এই কারণে ত্রিপুরা রাজ্যের মানুষ, সব অংশের মানুষ, বিশেষ করে ইউথদের আমি এই ব্যাপার উৎসাহিত করছি যে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। কারণ তোমাদের ভবিষ্যৎ রয়েছে, তোমাদের মধ্যে অনেকে রাজনীতিতে আগামী দিনে এমএলএ হতে চাও, মন্ত্রী হতে চাও, রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাও। সুতরাং তোমাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো প্রবীণ বুড়ো হয়ে যাওয়া অনেক নেতার কাছে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আমি বলবো যে ত্রিপুরাতে যখন 2006 সালে সর্বশেষ ডিলিমিটেশন করা হয়েছিল, তার আগে 2001 সালে আপনার সেন্সাস, জনগণনা করা হয়েছিল। এটা বলে দেয় আপনাদেরকে সবাইকে যে সর্বশেষ যে জনগণনা, সেই জনগণনার ভিত্তিতেই কিন্তু ডিলিমিটেশন হয়। সুতরাং 2006 সালে যখন ডিলিমিটেশন হয়েছিল ত্রিপুরায়, তার আগে 2001 সালের জনগণনাকে কিন্তু আপনার ভিত্তি হিসেবে ধরেছিল। 2001 সালে জনগণনা ত্রিপুরার জনসংখ্যা মোটামুটি 32 লক্ষের মতন ছিল। আর 2001-এর পরে, এরপরে 2011 সালে হয়েছে ঠিক, কিন্তু 11-র পরে 21-এ কিন্তু কোনো জনগণনা হয়নি। আজকে পর্যন্ত 11-র পর থেকে আজকে 24 যায় এখনো পর্যন্ত কিন্তু জনগণনা হয়নি। ফলে মোটামুটিভাবে 40 লক্ষ প্লাস জনগণ আছে ত্রিপুরাতে। এটা আমরা জানলেও এক্সাক্ট সংখ্যাটা জনগণনার ভিত্তিতে সেটা কিন্তু বলার সুযোগ এই মুহূর্ত পর্যন্ত নেই। কিন্তু 2026 সালে ডিলিমিটেশন কমিশন হবে, ডিলিমিটেশন হবে, সেই ডিলিমিটেশন এখানে আসবে, তারা সীমানা পুনর্নির্ধারণ করবে। তার আগে তো জনগণনার দরকার। এবং জনগণনার হিসাব যদি আমরা দেখি, 2001 সালে যদি এটা 32 লক্ষ হয়ে থাকে, এখন যদি 40 লক্ষ প্লাস হয়, হয়তো 42 লক্ষ হয়ে যেতে পারে। তাহলে এই যে 10 লক্ষের মতন ভোটার চেঞ্জ হলো, বাড়লো, তার কারণে আপনার আসন সংখ্যাও তো অনেকটা বাড়ার কথা। যদি 2001 সালেও 60 বিধানসভা থেকে থাকে, তাহলে এটা 2026 সালে ডিলিমিটেশনের পরে তো আমার মনে হয় 80-তে গিয়ে দাঁড়ানো উচিত। কেউ কেউ এটা 70 বলছে, 70 মনে করছে যে আগামী দিনে হয়তো এটা 70-এ গিয়ে দাঁড়াবে, 10টা হয়তো বাড়বে। কিন্তু আমার তো মনে হয় এই সংখ্যাটা 10 না, এটা 20 বাড়া উচিত। 20 বাড়া উচিত জনসংখ্যার হিসাব করে। এবং আপনার সংখ্যাটা যেমন 20 বাড়া উচিত, তেমনি বিভিন্ন অংশের জন্য যে সংরক্ষণ, তার পরিমাণটা বাড়া উচিত। এসসিদের জন্য, এসটিদের জন্য, সবার জন্য সংখ্যা অনুসারে আপনার মানে সংখ্যাটা বাড়ানো উচিত। তো এই কাজগুলো করলে পরে কি হবে, তাহলে প্রতিনিধিত্ব বাড়বে। বিধানসভাতে যদি প্রতিনিধিত্ব বাড়ে, বেশি অংশের বেশি যদি বিধায়ক যায় নির্বাচিত হয়ে,
তাহলে কি হবে, আরও বেশি সংখ্যক মানুষের ইলেকশনে দাঁড়ানোর সুযোগ আসবে, বিধায়ক হওয়ার সুযোগ আসবে, তাদের যে মতামত, তাদের যে চিন্তা ভাবনা, সেটা বিধানসভায় গিয়ে সেটা প্রকাশ করার সুযোগ আসবে। ফলে বিধানসভা আরও বেশি আপনার মজবুত হবে এবং বিধানসভাতে যে কোনো বিল পাস করানোর ক্ষেত্রে বা যে কোনো ধরনের মতামত রাজ্যবাসীর ডেভেলপমেন্টের জন্য সেগুলি আরও বেশি পরিমাণে হবে। ফলে আলটিমেটলি এটা রাজ্যের জন্য ভালো হবে। এর জন্য আমার মনে হয় যে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, ত্রিপুরা হোক, আইপিএফটি হোক, অন্যান্য ছোট ছোট দলগুলো, আমরা বাঙালির মতন ছোট দল, এসইউসিআই এর মতন ছোট দল, সিপিআই এমএল এর মতন ছোট দল, আরও অনেকগুলো ছোট দল আছে ত্রিপুরাতে, যেহেতু আপনার তৃণমূল কংগ্রেস ছোট দল, তাহলে এদের সবারই পার্টিসিপেশন দরকার, সবারই এই নিয়ে তর্ক বিতর্ক করা উচিত, সবারই মতামত প্রকাশ করা উচিত এবং এটা এখন থেকে করা উচিত। কারণ যখন ডিলিমিটেশন কমিশন যখন আসবে তখন কিন্তু খুব বেশি সময় পাবেন না। আর একবার যদি অর্ডার বের হয়ে যায় এরপরে কিন্তু আপনার আর অন্য কোনো মতামত থাকলেও আপনার আর কিছু করার নাই। তার কারণে আগে থেকে প্রস্তুত হওয়া দরকার। কারণ 2024 চলে যাচ্ছে, আগামী আপনার কতদিন হবে, 40 দিনের মতন, 40-50 দিনের মধ্যে আপনার 2024 শেষ হয়ে যাবে। তারপর 2025, 1 বছর, তাহলে 1 বছর 1.5 বছরের মতন সময় ম্যাক্সিমাম বোধ হয় আছে। এই সময়টার মধ্যে যদি ওপিনিয়ন বিল্ডিং যদি শুরু হয়ে যায়, বিভিন্ন অংশের মানুষ যদি, সব রাজনৈতিক দলগুলো যদি তাদের মতামত প্রকাশ করতে থাকে এবং দাবি তুলতে থাকে, বিভিন্ন এনজিওগুলো তাদের দাবি তুলতে পারে, বিভিন্ন ক্লাবগুলো তাদের দাবি তুলতে পারে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তাদের দাবি তুলতে পারে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি তুলতে পারে, বিভিন্ন মিডিয়া সংগঠন দাবি তুলতে পারে, বিভিন্ন ব্যক্তি ইন্ডিভিজুয়াল তাদের দাবি তুলতে পারে। এই দাবিগুলো উঠতে যদি থাকে এখন থেকেই এবং বিভিন্ন ধরনের হিসাব নিকাশ যদি এখন থেকে শুরু হয়ে যায়, তাহলে আমার মনে হয় 2026 সালের আপনার ডিলিমিটেশনের পরে আপনার ত্রিপুরাতে 70টা না 80টা বিধানসভা, 80 সদস্য বিধানসভা গঠন করা সম্ভব। এরপরের যখন আগামী বিধানসভা নির্বাচন যখন হবে 28 সালে, যদি তার আগে যদি সরকার পড়ে না যায়, অথবা 2029 সালে যদি এক দেশ এক নির্বাচন যদি লাগু না হয়, তাহলে 2028 সালে বিধানসভা নির্বাচন হবে। সেই বিধানসভা নির্বাচনে 60-র জায়গাতে, 60-এর জায়গাতে 80টি বিধানসভা কেন্দ্রের জন্য যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে সেই নির্বাচন অনেক বেশি মজবুত হবে, সেই নির্বাচন অনেক বেশি গণতান্ত্রিক হবে এবং সেই নির্বাচনে ত্রিপুরা রাজ্যের লাভ অনেক বেশি হবে। এখন আপনাদেরকে বলে দিই একবার সাধারণভাবে, জওহরলাল নেহরু যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, নরেন্দ্র মোদী ছিলেন না তখন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন না, মনমোহন সিংও ছিলেন না, জওহরলাল নেহরু যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন 1951 সালে এই কমিশন প্রথম গঠন করে। অর্থাৎ ডিলিমিটেশন কমিশনের কথা সেই সময়ে নেহরু নেতৃত্বাধীন কংগ্রেস কিন্তু ভেবেছিল, ফলে তারা কিচ্ছু ভাবেনি দেশের জন্য। এই কথাগুলো একদম গা হেলিয়ে বলে দেওয়া যায়, কিন্তু এই কমিশনের ব্যবস্থা কিন্তু মানে সেই সময় রাখার কারণে আজকে আমরা ভাবতে পারছি যে জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার বিধানসভাতে, লোকসভাতে প্রতিনিধিত্বের সংখ্যাও পরিবর্তন হওয়া উচিত। লোকসভা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব, এই আলোচনাটা বিধানসভা নিয়ে। তো এর আগে 2001-এর জনগণনার ভিত্তিতে 6 সালে তো হয়েছে, সেটা তো বললামই আপনাদেরকে। এই কথাগুলো বলে দিয়েছি আপনাদেরকে যে এই কমিশনের সিদ্ধান্ত কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না। এটা একটা স্বাধীন সংস্থা, যেমন নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, কিন্তু নির্বাচন কমিশনের আদেশকে কিন্তু চ্যালেঞ্জ করা যায়। আপনারা জানেন সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় মামলা হয়েছে, হাইকোর্টগুলোতে মামলা হয়েছে। এই কমিশনের মানে ডিলিমিটেশন কমিশনের আদেশ লোকসভা এবং সংশ্লিষ্ট বিধানসভায় পেশ করা হয়। ত্রিপুরা রাজ্যে যখন ডিলিমিটেশন হবে তখন সেই আদেশটা, অর্ডারটা ত্রিপুরা বিধানসভাতে পেশ করা হবে, কিন্তু ত্রিপুরা রাজ্যের 60 জন বিধায়কের ক্ষমতা নাই তাতে কোনো সংশোধনী এনে পরিবর্তন করার। সুতরাং তাদের আদেশ সর্বোচ্চ। তো এই পর্যন্ত 1953 সালে, 1962 সালে, 1972 সালে এবং 2002 সালে কমিশন গঠিত হয়। কমিশন যে বছর গঠিত হয় সেই বছরে ডিলিমিটেশন হবে এমন কোনো কথা নাই। গঠনের পরে এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের কাজ করে। তো সেই অনুযায়ী এখনও কমিশন গঠিত হয়নি। আগামী হয়তো 1 বছরের মধ্যে আপনার কমিশন গঠিত হয়ে যাবে, হয়তো নোটিফিকেশন হবে, কিন্তু কমিশন গঠন ভারত সরকার করে। তো 1976 থেকে 2001 সাল পর্যন্ত সাসপেন্ডেড ছিল
ডিলিমিটেশনের কাজটা, কারণ ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রোগ্রাম চলছিল বিভিন্ন রাজ্যে, তাতে কোনো ডিস্টার্ব যাতে না হয় তার জন্য এটা সাসপেন্ডেড ছিল। এখন কথা হলো যে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন ডিলিমিটেশন কমিশনের পাওয়ার সম্বন্ধে, মোটামুটি একটা ধারণা পেলেন এবং কবে নাগাদ আসতে পারে, কি হতে পারে সেটাও বুঝতে পারলেন। জনসংখ্যার ব্যাপারটাও খুব ইম্পর্ট্যান্ট বিষয়। এই সব কিছুর ভিত্তিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে আপনাদের মতামতগুলো নিয়ে আমি প্রয়োজনে এরপরের ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা এটাও জানাবেন যে আপনাদের কি মনে হয় যে 70টা আসন করা দরকার না 80টা আসন করা দরকার, বিধানসভাতে সব অংশের মানুষের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার, এবং বাড়ানোর সংখ্যাটা যে আমি বললাম 80র মতন হওয়া উচিত, সেটাকে আপনারা কি দৃষ্টিতে দেখেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করব। ত্রিপুরা রাজ্যের লোকসভার আসন কটা হওয়া উচিত, কেন বাড়া উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। এটা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত দরকার, এবং এতে এই আলোচনার ক্ষেত্রে কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস, ত্রিপুরামথা এই ভেদাভেদ রাখা উচিত না। এইটা মানে টোটালি ত্রিপুরা রাজ্যের বিষয়। এই ক্ষেত্রে সববারই আমার মনে হয় স্বাধীনভাবে মতামত দেওয়া উচিত। ভালো থাকবেন, ভালো লাগবে ভিডিওটি আমি জানি, কারণ ব্যতিক্রমী ভিডিও এই ধরনের আলোচনা অন্য কোথাও পান না আপনারা। তার কারণে ভিডিওটি আপনারা শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে আলোচনার সঙ্গে যুক্ত করবেন এবং মতামত দেবেন। লাইক আর কমেন্ট তো করবেনই। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ত্রিপুরা পলিটিক্যাল শো, এই ধরনের পলিটিক্যাল শো আর কোথাও পাবেন না। তার কারণে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, নমস্কার, যতন খুলুমখা।